যেখানে আবুধাবির সরকার এবং আইএসএন মিলে এই কংগ্রেসটিকে উদযাপন করেছে। তো প্রচণ্ড ব্যস্ততার মধ্যে প্রতিটি দিন গিয়েছে, তার মাঝখানেই একটু সময় করে আমরা 4 ঘন্টার জন্য একটু পাখি দেখতে বেরোতে পেরেছিলাম। এবং ওই 4 ঘন্টা যদি আমি বের হতে না পারতাম, আমার আসলে ধারণাটাও চেঞ্জ হতো না, আমার পুরো দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেছে। আমরা এই দক্ষিণের দেশে এত মানে প্রাচুর্য, প্রাণ প্রাচুর্য, পানি থেকে শুরু করে প্রাকৃতিক সম্পদের দেশের থেকে যা করতে পারি না, মানে ওখানে গিয়ে আসলে ওয়াইল্ড লাইফ এবং পাখি হ্যাবিটেট কনজারভেশন না দেখলে ওই মরুভূমির দেশের লোকেরা যে কীভাবে তাদের দেশের জায়গাগুলো সংরক্ষণ করেছে, আমি মনে করেছিলাম যে হয়তো 2-4টা পাখি হয়তো দেখবো 4.5 ঘন্টা ঘুরে। আমার কাছে মনে হয়েছে যে আমরা ওখানে যত মানুষ তার থেকে বেশি পাখি, এত মানে ডেজার্টের মধ্যে এত পাখি ওরা নিয়ে এসেছে। আমি বেশি এক্সাইটেড ছিলাম আজকের ইয়ে নিয়ে, কারণ আমার নিজের যেহেতু ধারণা চেঞ্জ হয়ে গেছে, সেজন্য আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলতে চাচ্ছিলাম। আমাদের এই সংযুক্ত আরব আমিরাতে সবচেয়ে বেশি বিখ্যাত হচ্ছে অ্যারাবিয়ান ওরেক্স কনজারভেশনের জন্য, যেটা প্রায় 1970 সালে এক্সটিংক্ট, মানে ওদের দেশ থেকে বিলুপ্ত হয়ে গেছিল। সেইটাকে তারা কনজার্ভ করে ক্যাপটিভেট করে আবার ওয়াইল্ডে ছেড়ে দিয়ে সেই সংখ্যাটা এখন আবার বাড়িয়ে নিয়ে এসেছে প্রায় 9,000-এর মতো। তারপরে আছে স্যান্ড ডেজার্ট আর কিছু ডেজার্টের কিছু রেপটাইল। তারা যেটা করেছে, পুরো ডেজার্টটাকে শিফট করে এটাকে ফরেস্ট, লেক এই ধরনের হ্যাবিটেটে কনভার্ট করে ফেলেছে। এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে, অন্যান্য দেশেও করছে, যেমন চায়না, তারপর ইসরায়েলও এই টেকনোলজি ইউজ করে ওরা ডেজার্টে গাছ লাগিয়েছে, ফরেস্ট লাগিয়েছে। আমরা যে জায়গাটা গিয়েছিলাম সেটা হচ্ছে দুবাইয়ের একদম আউটস্কার্টে, জায়গাটার নাম ছিল আল মারমুন ডেজার্ট কনজারভেশন এরিয়া। আবুধাবি থেকে প্রায় 2 ঘন্টা ড্রাইভ করে নিয়ে গিয়েছিলেন আমাদের সবার পরিচিত ডক্টর আলী রেজা খান স্যার, যিনি সবাই জানেন তিনি দুবাইতে অনেক বছর, প্রায় 30 বছর ধরে ছিলেন। সম্প্রতি তিনি বাংলাদেশে শিফট করেছেন, কিন্তু এখনও দুবাই সরকার তাকে বিভিন্ন কাজে ডেকে নিয়ে যান, কারণ আসলে তার নির্দেশনাতেই এই কনজারভেশন রিজার্ভটা আসলে গড়ে তোলা হয়েছে। যে কোনো ধরনের অ্যাডভাইস বা যে কোনো ধরনের ডিরেকশন তারা স্যারের কাছ থেকে নিয়ে যান। তো এই জায়গাটা একদম দুবাইয়ের আউটস্কার্টে না, এটা ওরা সি ওয়াটার মানে ওয়েস্ট ওয়াটার যেটা, সেটা এখানে ইন্টারেস্টিং বিষয়। এই লেকগুলা পানি কিভাবে ধারণ করে, জায়গাটা ঘুরে পুরোটা জায়গায় পলিথিন বিছিয়ে পলিথিনের উপরে পানি দেওয়া, এমন না যে জাস্ট মরুভূমির উপরে পানি দেওয়া, কারণ বালির মধ্যে তো পানি থাকবে না। তো বৃষ্টি হলেও পানিটা ওখানে জমা হয়, তাছাড়া ওই ওয়েস্ট ওয়াটারগুলো এখানে। আর আমরা যে জায়গাটা গিয়েছিলাম আল মারমুন ডেজার্ট, এটা প্রথম আনফেন্সড, মানে ওর কোনো চারপাশে বেড়া দেওয়া নেই। বাকিগুলোতে আমরা নিজেরাই দেখেছি বেড়া দেওয়া চারপাশে, বাট এটা একেবারেই রেস্ট্রিক্টেড প্রাইভেট রিজার্ভ। বাইরের লোকজন সাফারি করতে খুব অল্প জায়গায় যেতে পারে, বাট আমরা যে জায়গায় স্যার আমাদেরকে নিয়ে গিয়েছিলেন একেবারে প্রাইভেট লোকেশনগুলো, যেহেতু স্যারের অ্যাক্সেস আছে, আমাদের ওই জায়গাগুলোকে একদম ফোকাস করে আমাদেরকে দেখিয়েছে। হ্যাঁ, এই জায়গাটা এত সুন্দর করেছে তারা, এই জন্য ওরা ওদেরকে বলতেছে যে ওয়েসিস, আর নর্মাল ওয়েসিস। তো যারা নর্মাল টুরিস্ট তাদের জন্য ওখানে অনেক কিছু দেখার আছে, যেমন ওখানে আলাদা সাইক্লিং ট্র্যাক আছে, সাইক্লিং করে যেতে পারবে মাইলের পর মাইল। তারপর রাতের বেলা ডেজার্ট সাফারি করতে পারবে, তারা চারটাটা দেখার জন্য স্টার গেজিং, বার্ড ওয়াচিংয়ের জন্য আলাদা টাওয়ার করে দেওয়া আছে নর্মাল টুরিস্ট যারা যান তাদের জন্য। আমাদের এটা আমার ই-গার্ডেন ট্র্যাক, আমি জাস্ট দেখাচ্ছি যে আমি 4 ঘন্টায় স্যার ড্রাইভ করে আমাদের কোন কোন জায়গায় নিয়ে গেছে। আমার প্রত্যেকটা জায়গায় অনেক বড় বড়। ফার্স্টে আমরা গেছি ওই বাম পাশের হুবারা ফরেস্ট লেক। হুবারা একটা বাস্টার্ড জাতীয় পাখি, এই এশিয়ান হুবারা বাস্টার্ড। ওরা ওই জায়গাটায় হুবারা বাস্টার্ডের ক্যাপটিভ ব্রিড করে, এবং ওই জায়গাটাতে সংখ্যাটা ওরা
ওরা হচ্ছে সংখ্যাটা বাড়িয়েছে। আর সব কিছুই ওদের কিন্তু আর্টিফিশিয়াল, যাই করেছে সব কিছুই আর্টিফিশিয়াল এবং সব কিছুই ওখানে ওরা তৈরি করে ওই প্রাণীগুলোকে ছেড়েছে। তারপর আমরা গিয়েছি টিবট ফিল্ড। টিবট ফিল্ডগুলো হচ্ছে গ্রাস ল্যান্ড, একেবারেই মানে আমার কাছে হঠাৎ করে প্রথম দেখে মনে হচ্ছে যে আমি বাংলাদেশেই আছি, ডেজার্টে। কারণ এত সবুজ, যেদিকে তাকাই সবুজ, বিশাল বড় বড় টিবট ফিল্ড। ঘাস হচ্ছে, ভেজিটেবল হচ্ছে, রিসেন্টলি ওরা রাইসও কালটিভেট করা শুরু করে দেয়। তো ওদের টার্গেট হচ্ছে আস্তে আস্তে বাইরে থেকে আমদানিটা কমিয়ে দেয়, নিজের দেশের প্রোডাকশনটা বাড়িয়ে দেয়। তারপর আমরা গিয়েছি লং এক্সপো লেক। এরপরে আরেকটা জায়গায় গিয়েছি, সেই জায়গাটা এইখান থেকে এই দিকটায় সাউথে অনেক নিচে ডায়মন্ড লেক। আমার আমাদেরকে রেজা খান স্যার নিয়ে গেছেন, আমরা 4 জন গেছিলাম। স্যার নিজে ড্রাইভ করেছেন আর আমাদের সাথে ছিলেন সেক্রেটারি ম্যাডাম, পরিবেশ ও বন দপ্তরের সেক্রেটারি, আমি, আর হচ্ছেন আমাদের দীপু ভাই, আমাদের বাড়ি ক্লাবের আরেকজন সদস্য। যে জায়গাটার কথা বলছি এইটা হচ্ছে উবারা ফরেস্ট। একটু খেয়াল করে দেখেন, লেকের চারপাশে প্রত্যেকটা কিন্তু বিন্দু এক একটা করে গাছ, এবং গাছগুলোর গোড়ায় পানিকে, গাছের মাটিকে উঁচু করে পাইপ দিয়ে, প্রত্যেকটা গাছের গোড়ায় একটা করে পাইপের কানেকশন আছে। ওই ড্রিপিং ওয়াটার সিস্টেমে ওই পানি দিয়ে গাছগুলোকে টিকিয়ে রেখেছে। মানে এক একটা গাছের জন্য ওদের যে কস্ট, সেটা মনে হয় আমাদের একটা পরিবারের ইয়ারলি কস্টের সমান হবে। ওরা এতটাই খরচ করেছে শুধু কনজারভেশন জন্য। এই জায়গায় আমরা উবারা দেখতে পাইনি, কিন্তু হচ্ছে আমাদের এই জায়গায় ঢুকে আমার মনে হচ্ছে চারপাশে হাজার হাজার ঘুঘু, মানে ঘুঘুর মনে হচ্ছে যে ঘুঘুর মাঝখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি, চারপাশ থেকে লাফিয়ে উঠতেছে। আর আমরা দেখেছি বেশ কয়েকটা পাখি। বাংলাদেশের ভৌগোলিক কারণেই বাংলাদেশ আর আমিরাতের পাখি অনেক মিল, তো খুব কম পাখি আছে। আবার ওরা হচ্ছে ভৌগোলিকভাবে আগে পড়েছে মিডল ইস্টে, তো সেন্ট্রাল এশিয়ার ফ্লাইওয়ে পার্কে কিছু পাখি আছে, ওখানে দেখা যায়। তো আমরা মিক্সড সব পাখি দেখেছি, যেটা আমাদের কমন পাখি গ্রে হেরন, এটা আমরা ওই উবারা ফরেস্ট থেকে দেখলাম। রেড ওয়াটার ল্যাকুইন ছিল, এটা হচ্ছে কমন শেল্টার, এবং হচ্ছে লিটল গিল্ট একসাথে। কিছু কিছু পাখি ওরা ক্যাপটিভ থেকে ছেড়ে রেখেছে, ওগুলো যায় না। আবার এদের দেখে ওয়াইল্ড মাইগ্রেটরি বার্ডগুলো ওই লেকে আসে, প্রচুর পরিমাণে আসে। মোরহেন ছিল। লেকের মাঝখানে আবার আইল্যান্ডের মতো করে জায়গা দেওয়া, ওই সব আইল্যান্ডে এই পাখি হাঁসগুলো বসে থাকে, তো মানুষের খুব কাছে যায়, মানে ভয় পায় না, একদম খুব কাছে যাওয়া যায়। এটা ছিল আমাদের কমন টিম। না না, মাইগ্রেটরি যেগুলো ওরা ছেড়ে দিয়েছে সেগুলো হচ্ছে ওখানে থাকে সারা বছর। এই যে আমি বললাম যে পলিথিন দিয়ে পানিগুলো রাখা, এই যে দেখেন ধার দিয়ে পলিথিনের ইয়েটা দেখা যাচ্ছে, লেয়ারটা। এটা হচ্ছে গ্রেটি গ্রেট। এই যে ডাব, এইটার সংখ্যা সবচেয়ে বেশি, ইউরেশিয়ান ডাব, ইজিপশিয়ান ডাব একটা আছে। 3 ধরনের ডাব আছে মেইনলি ওখানে, ইউরেশিয়ান কালার ডাব দেখলাম, আর হচ্ছে ইজিপশিয়ান ডাব দেখলাম, আর ব্লু কালারের ডাবই আমরা দেখেছি। এইটা হচ্ছে ইজিপশিয়ান গুজ, এগুলো এখানে ব্রিড করে, এগুলো হচ্ছে ওখানে ছেড়ে দেয়া। আবার কিছু অন্য আরেকটা লেকে আমরা দেখেছি ইজিপশিয়ান গুজ, ওগুলো হচ্ছে মাইগ্রেটরি। এটা হচ্ছে জেনারেল উবারা ফরেস্টের মাঝখানে লেক, এবং চারপাশে এরকম গাছ দিয়ে একদম ভরা। তারপরে আমরা পিভট ফিল্ডে গেলাম, সেখানেও মাঝে মাঝে কিছু লেক আছে। পিভট ফিল্ড হচ্ছে এই যে এরকম বেড়া দিয়ে একদম চারপাশে, আর মাঝখানে হচ্ছে ঘাস, একদম সবুজ ঘাসে ভরা। এই ঘাসগুলো ওরা ওই যে স্প্রিংকলার দিয়ে সব, মানে রেগুলার দূর, ওদের ওখানে কোনো মানুষ নাই, সব কিছু অটোমেটেড টেকনোলজির মাধ্যমে দূর থেকে কন্ট্রোল করে। স্প্রিংকলার ছেড়ে দেওয়া খুব কম, যখন ঘাস কাটার সময় হয় তখনই শুধু ফিল্ডে মানুষ দেয়। তারপর পিভট ফিল্ডে যাওয়ার পথে আমরা দেখলাম বাংলাদেশের সবচেয়ে বহুল আলোচিত ঠান্ডা, যেটার নাম হচ্ছে স্পাইনি টেল লিজার্ড, আগামা। তো খুবই কমন ওখানকার, এবং এটা হচ্ছে ভেজিটেরিয়ান একটা রেড টাইপ।
আগে ওই হুমারা ফরেস্ট থেকে, কিন্তু ওইটাতে ছবি তুলতে পারিনি। তারপরে পিপল মিলে যাওয়ার পথে হঠাৎ স্যার থামালো যে ওই যে দুটো স্যান্ডাল এখানে বসে আছে, তো সাথে সাথে হচ্ছে ছবি তুলতে হলো। এটা হচ্ছে ইসাবলাইন মিটার, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশে খুব কম, মানে গত বছরই কুয়াকাটা জায়গায় গিয়েছিল। তারপর এটা হচ্ছে অ্যারাবিয়ান স্যান্ড গেজেট, এটাও সংখ্যা অনেক বেশ, মানে রাস্তার গাড়ি নিয়ে যাইতে গেলে সামনে এপাশ ওপাশ লাফালাফি করে। এইটা হচ্ছে ইজিপশিয়ান স্টাফ, যেটা দ্বিতীয় প্রকারের পুজো দেখেছি। এখানে আরো কিছু এই ইজিপশিয়ান ঘুষগুলো কিন্তু হোয়াইট ছিল, বাইরে বলি মানে অন্যান্য পাখির সাথে পাইডারসের। আর এই জায়গাগুলো বাতাসে, অনেক বছরের বাতাসে বালু সরে গিয়ে এই ধরনের স্ট্রাকচার তৈরি হয়েছে। এবং স্যার বললেন যে উনি প্রায় এখানে আসেন ছোট গর্তগুলোতে ওই যে পেঁচা বাসা করে, কিংফিশার, এগুলো উনি হচ্ছে রেগুলার মনিটর করতে থাকেন। তো ওই জায়গাগুলো আমরা যদিও পেঁচা দেখতে পাইনি, কিন্তু জায়গাটা দেখতে পাই। এই ল্যাপটপটা আমাদের খুব হচ্ছে সন্দেহজনক তৈরি করেছিল, কিন্তু পরে বুঝতে পেরেছি এটা আসলে একটা জুভেনাইল রেড ওয়াটার ল্যাপই নিয়েছিল, একটু হোয়াইট ছিল তো কনফিউজ হয়ে গিয়েছিল। হ্যাঁ, নর্দানের মতো অনেকটা, হ্যাঁ একটু কনফিউজ হয়ে গেছিলাম, কিন্তু পরে দেখলাম যে এটা জুভেনাইল রেড ওয়াটার ল্যাপ। গ্লসিয়ারিস মানে ঝাঁকে এগুলো মনে হয় আমাদের থেকে 5 হাত দূরে ছিল, মানে কষ্ট হয়ে যেত আমার ছবি তুলতে। মানে আমার মনে হচ্ছে লেন্সটা একটু ছোট হলে মনে হয় ভালো ছবি তুলতে পারতাম, এত কাছে ছিল আর কি। মানে গাড়ি দেখলে খুব বেশি সরে যায় না, আর ওই জায়গাটা কেউ যায় না, কিন্তু প্রাইভেট রিজার্ভ, কোনো টুরিস্ট অ্যালাউড না, কেউ যায় না, তো ওরা ভয়ও পায় না। রক পিজন যেটা, এটাও এখানে প্রচুর। ওরা যেটা করে আরেকটা জিনিস, ওরা প্রচুর জায়গায় খাবার খেতে, বার্ড ফিডার তো আছে বিভিন্ন জায়গায়, টাওয়ারের মতো বার্ড ফিডার দেওয়া আছে। ওইটা ছাড়াও মাটিতে বিভিন্ন জায়গায় এরকম জাস্ট খাবার ফেলে রাখে, গম, ঘুঘু আর হচ্ছে এই ডাব, এগুলো যেন মানে মানে হাজার হাজার একসাথে যখন খাবার দেয় লাফিয়ে খেতে না। এটা হচ্ছে ওই একটা জাস্ট কন্ট্রাস্ট দেখানোর জন্য যে লেক এবং পাশেই হচ্ছে বালির মধ্যেই ওরা লেকটা ক্রিয়েট করেছে। এটা হচ্ছে আমরা আরেকটা জায়গায় যাওয়ার পথে এরকম একটা স্যান্ড ডিউনের মাঝখানে গিয়েছিলাম, আর একটা ডাব, আর প্রচুর এরকম মরা গাছ যাই আছে একটা দুটো, ওরা তো কেটেও নিয়ে যায় না কেউ, ওভাবেই পড়ে থাকে, ওই গাছের উপরেই বিভিন্ন কোটর হয়ে বাসা করে। তো এইরকমই এরকম অনেকগুলো গাছ আমরা দেখি, যেখানে আবার পাখিগুলো হচ্ছে রিফিউজ পায়। এই লেকটা পিপল ফিল্ডের মাঝখানে একটা লেক, না কিছু গাছ ওরা এনে লাগিয়েছে, জ্যান্ত ম্যাচিওর গাছ আস্ত তুলে এনে লাগিয়েছে, 200 বছর পুরনো গাছ, 500 বছর পুরনো গাছ বাঁচে, কিছু বাঁচে, কিন্তু জেনারেলি মানে নর্মাল প্রসেসেই মারা যায়, ওগুলো ওইভাবে মানে একটা নতুন গাছ 200 বছর হওয়ার চেয়ে ওরা যে পুরানো জায়গা ডেজার্টের গাছগুলো তো পানি কম পেয়ে ছোট হয়ে, তো ওই অবস্থাকে তুলে এনে কিছু নতুন লাগানোর চেষ্টা করে। এখানে এই লেকটাতে আমরা অসংখ্য ঝাঁকে ইগরেট দেখেছিলাম, আর রাফ, এই হচ্ছে রাফ, আমাদের দেশেও আসে মাইগ্রেটরি পাখিগুলো। এই যে ইগরেটগুলো দেখেন, এখানে আমাদের যাওয়াতে অর্ধেক ইগরেট উড়ে চলে গেছে, তারপরেও এখানে কথা বলছে। এই ইগরেটটা কিন্তু ক্যাটেল ইগরেট, কিন্তু আমাদের দেশি ক্যাটেল ইগরেটের মতো, কিন্তু এটা ওয়েস্টার্ন ক্যাটেল ইগরেট, একটু পার্থক্য আছে ঠোঁটের কালার, কাছ থেকে দেখলে বোঝা যাবে। ওই যে স্প্রিংকলার দিয়ে পানি ছড়ানো হচ্ছিল, ওই সময় আমি হচ্ছে কয়েকটা ছবি তুললাম, যার জন্য হচ্ছে খোঁজাখুঁজি চলছিল। অ্যারাবিয়ান ওরেক্স, এটা একেবারে যেটা বললাম 1970 সালে এক্সটিংক্ট হয়ে গিয়েছে আরবার কাছ থেকে, ওরা আবার কনজারভেশন করে ক্যাপটিভ ব্রিডিং করে রিলিজ করে ওয়াইল্ডে এখন সংখ্যা প্রায় 7000-এর উপরে। এই গ্রুপটাকে আমরা একটা পিপল ফিল্ডের পাশ দিয়ে বেড়া দেওয়া, তো বেড়ার পাশ দিয়ে রাস্তা পাশ দিয়েই যাচ্ছিলাম, স্যার বললেন যে তোমরা
আমাকে আমাদের বলে যে তুমি একটু দেখবা সবুজের মধ্যে সাদা কিছু দেখলেই ওটাই হচ্ছে ফরেক্স। তো দূর থেকে দেখলাম যে একটা সাদা বিন্দু দেখা যায়, তো একটু কাছে যাই, দাঁড়াও। তো কাছে যেতে যেতে উনি বললেন যে তোমরা গাড়ি থেকে নেমে আস্তে আস্তে যাও, দেখবা যে এই বেড়ার ওই পাশে তাকালে এখানে 15-16টা আছে একটা গ্রুপে। তো আমরা যখন যেই গেলাম দেখলাম যে জাস্ট আমাদের বেড়ার ওই পাশেই 15-16টা বাচ্চা কাচ্চা সহ ছেলে মেয়ে একবারে একটা গ্রুপ লাফিয়ে লাফিয়ে চলে গেল। একটু দূরে গিয়ে আবার পিছনে আমাদের দিকে তাকালো আর কি। এই যে বাচ্চাটা, এইগুলো হচ্ছে স্যান্ডগেজের একটু দূরেই ছিল ওই ফিল্ডেই। এই গ্রুপটাই আমরা দেখেছিলাম একদম বেড়ার কাছ থেকে, তো আমাদের দেখে দৌড়ে যাচ্ছে। তারপরে আবার ডেজার্টের এই পাশে ডান পাশেও ফিভার ফিল্ডের বাইরেও আমরা পেয়েছি। এটা হচ্ছে আসলে ন্যাচারাল হেবিটেটে অ্যারবে ফরেক্স, এটা হচ্ছে ডেজার্ট। শিনটা দেখেছেন প্রায় মানে 2 ফিট 3 ফিটের মতো লম্বা অ্যাডাল্ট একটা। তারপরে আমরা ফিভার মধ্যে আরো একটা লেগে গিয়েছি, ওখানে আমরা এটা পেলাম। সকল ভাই হোয়াইট টেল লাফিং, ওখানে দুটা ছিল, ওখানে রেগুলারই যায়। আমাদের দেশে তো আমরা একটা জায়গায় পেয়েছি বেশ কয়েকবার, চড়ুইল বিলে, চাঁপাইনবাবগঞ্জে একদম সীমান্তবর্তী একটা বিল। সতেরোর পরে আরো 3-4 বছর আমিও দেখেছি, 3-4 বছর পাওয়া। হ্যাঁ 22-এ বা 23-এ আমিও দেখেছি। এটা ছিল হচ্ছে ওই যে হোয়াইট টেল লাফিং আর স্পটেড রেড পাশাপাশি বসেছিল মাটিতে। এটা একদম আমরা যেই পার দিয়ে গাড়ি চালাচ্ছি ওই পারে এত কাছে ছিল। এরকম সাইন দেয়া এবং ওই জায়গাটার ইউজুয়ালি যেখানে থাকে আর কি ইম্পর্টেন্ট বায়োডাইভার্সিটি সম্পর্কে ওখানে তথ্য দেওয়া থাকে, সব জায়গাতেই এরকম ছিল। আমরা ফেন্সের মধ্যে যেতে যেতে হঠাৎ মানে স্যার হঠাৎ আপনি গাড়ি থামিয়ে ফেলেন, মানে আমার একটু বুঝতে কষ্ট হয়। আবার এত কাছে আমার মানে এই ছবিগুলো সবই হচ্ছে স্যারের হাত ড্রাইভিং সিটের মাঝখানে এরকম করে ফোকাস করে তোলা। তো এটা ছিল হচ্ছে রেড টেল স্ট্রাইক। আমাদের দেশে মনে হয় না ওই যে ইয়ে থেকে যে জানি একটা পেলো এটা হচ্ছে ওদের ওখানে মাইগ্রেটরি বার্ড। এটা আমরা ভাগ্যক্রমে পেয়ে গেছি, কিন্তু পরে আরো অনেক ভালো ছবি পেয়েছি। এটা ছিল পিঙ্ক কালার কোস্টার। এটা হচ্ছে একটা জোড়া ছিল ওই ফিভার ফিল্ডের পাশেই। এটা একটাই অন্য মানে নতুন পাখি আমার জন্য দেখা, আর বেশ কয়েকটা নতুন পাখি দেখা ছিল। ইউরেশিয়ান কেস্টেল, ওরা তো ওখানে ফ্যালকনারি করে, ওদের ওখানে ফ্যালকনের প্রচুর হয়, তো ওই জন্যই ওরা আসলে কনজারভেশন করে। এই যে ঘুঘুগুলো ওরা সময় সময় এসে এখানে হাট করায় ফ্যালকন দিয়ে, এই জন্য খাবার টাবার দিয়ে পাখি রাখতে আছে। সেটাকে দেখলাম আরো রোলার। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের একই ইন্ডিয়ান রোলার যেটা ওটা ক্রেসেড লার্ড। তারপর আমরা যেটাকে বলি হ্যাঁ কালেন একটি জিনিস ওইখানেও একটা ওয়েস্টার্ন মার্শারিয়া অনেকক্ষণ ধরে উড়ে যাচ্ছিল, তো বিভিন্ন জায়গায় দেখছি। এখানে আমি বুঝতে পেরেছি সুন্দর পানি খাচ্ছিল। আর এই যে দেখেন মাঝখানে লেকের মাঝখানে যে জায়গাটা উঁচু করে দেওয়া, সেখানে মানে একটা পোর্শন আমি শুধু ছবি তুলেছি। এখানে মিক্স ব্লকে প্রচুর ঘুঘু, রাফ, তারপর ওই যে ল্যাপুই, স্যান্ডপাইপার, এগুলো। এটা একটা শাই, আমি আইডি করতে পারিনি, ছবিটাই তুলতে পেরেছি কোনো রকম। স্যারকে আমি ঘুরে পাঠাবো, তবে মনে হচ্ছে যে গ্রে ব্যাক শাইকের মতো কিছু একটা। ভালো ছবিও নাই, এর চেয়ে বেশি একটাই ছবি ছিল। ম্যালার্ডের একটা গ্রুপ ছিল ওই লেকে, আর হাঁস, মানে আমরা যেই হাঁসগুলো দেখি ওখানেও সেম ঝাঁকে ঝাঁকে, কিন্তু মানে খুবই নির্ভয়ে কাটাচ্ছে, ওদের কোনো
আমাদের এখানে যখন ভিতু থাকে ওখানে কোনো ভয় নেই। তো এই আমরা ডায়মন্ড থেকে যাচ্ছিলাম, এখান থেকে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। দেখানোর উদ্দেশ্য হচ্ছে রাস্তা, ওখানে যত রাস্তা আছে সব রোডের দুই পাশে বেড়া দেওয়া এবং গাছ দিয়ে ফেন্স করা। রোড থেকে মনে হবে ওই পাশে শুধু গাছ আর গাছ, কিন্তু ওই পাশে যে এত সুন্দর ডেজার্ট কনজার্ভ করে রেখেছে ওরা, এত পাখি, এত কিছু, রাস্তা থেকে কেউ গুণাপ করেও টের পাবে না। শুধুমাত্র ওই এরিয়াতে ঢুকলেই দেখা যাবে যে পাখি, আর ওই এরিয়াতে ঢুকার অনুমতিও নাই সবার। রাস্তা দিয়ে চলে যাবে সবাই, কেউ দেখতেও পায় না যে চারপাশে এত পাখি। তো এর পাশে আমরা দেখলাম যে এগুলো আমরা রিলিজ করে রেখেছি, রিলিজ আছে। এটা হচ্ছে পাটাগোনিয়ান মারা, একটা খরগোশ জাতীয়, রডেন্ট জাতীয় একটা প্রাণী। আমরা তিনটা দেখছি, তিনটাই নাকি ওখানে মানে ওরা রিলিজ করে রেখেছে, ওয়াইল্ড না, এটা আফ্রিকা থেকে আনা পাটাগোনিয়ান মারা। এই লেকে আমরা এরপরে গিয়েছিলাম, এটা হচ্ছে আলকুদ্রা লেক, অনেক বড় একটা লেক। ওরা ডিজাইন করেছে, ওখানকার রাজা নাকি নিজে এটা ডিজাইন করেছে, ছোট ছোট অল্প অল্প লেক করে, একটা কন্টিনিউয়াস লেক না করে। তো ওখানে যাওয়ার পথে আমরা এটা দেখলাম, এটা আমাদের তো অনেক কষ্ট হয় ঘুরতে, ওখানে পায়ের কাছ দিয়ে ঘুরতেছে গ্রে ট্রাইপলিন। তারপর ছিল ব্ল্যাক স্টিল, এটা খুবই কমন ওখানে। এই স্টোন কার্লিও, যেটা ইন্ডিয়ান স্টোন কার্লিও, এটাও ওরা রিইন্ট্রোডিউস করেছে। এই যে পাইপটা দেখেছেন গাছের গোড়া, এটাই কিন্তু যে আমি বলেছিলাম যে পাইপ দিয়ে ড্রিপিং সিস্টেমে পানি দিচ্ছে, এইটা হচ্ছে সেইভাবে প্রত্যেকটা গাছের গোড়ায় এরকম একটা করে দিন, এবং সবগুলা পাইপ কানেক্টেড। আর এই সবগুলো পাখি এই গাছের গোড়াতেই বসে থাকে, ওখানে একটু পানি আছে, একটু ছায়া আছে, ঘুরে ধরে না করে প্রত্যেকটা গাছের গোড়াতে ঢুকলে দেখা যায় যে একটা করে মাথা উঁচু হয়ে বসে আছে। তো এর যেটা, এটার খেয়াল করলে দেখবেন পায়ে রিং পরানো আছে, আমি হঠাৎ ছবিতে পেলাম। তো স্যার বললেন যে পায়ে রিং পরা যদি থাকে তাহলে ওরাই হচ্ছে প্রথম রিলিজ বার্ড, মানে এরাই হচ্ছে বাবা মা, এদের থেকেই পরবর্তী যেগুলো হয়েছে সেগুলো। তারপরে আমরা গেলাম ডায়মন্ড লেক, এটা ডায়মন্ড শেপ, পুরোটাই হচ্ছে একটা বাঁধ। ডায়মন্ড শেপ পুরো বাঁধ দিয়ে ওরা এখানে ওয়াটার রিজার্ভার করেছে, এটা ওয়াটার রিজার্ভার হিসাবেই করেছে, এবং অল্প একটু জায়গা শুধু কাটা, ভেতরে ঢুকে পাখি দেখা যায়। যদি ওদের দরকার হয় বা পানি বন্ধ করার দরকার পড়ে, ওই জায়গাটুকু ওরা যেন বন্ধ করে জায়গাটাকে রিজার্ভ, ওয়াটার রিজার্ভ করতে পারে, ওই ব্যবস্থা করে রেখেছে। এটা ছিল নর্দার্ন হুইটার। আমি হচ্ছে ডায়মন্ড থেকে যাওয়ার পথে এটা দেখলাম, কিন্তু এটা আইডি কোড তখন ইনস্টল করতে পারিনি, পরবর্তীতে আমি এসে দেখলাম। যাওয়ার পথে আমাদের একটু মরিচিকাও দেখা হয়েছে। এই হচ্ছে ডায়মন্ড লেক, পুরো চারপাশটা একেবারে বাদ দিয়ে মাঝখানে, আর এখানে হচ্ছে শত শত হাজার হাজার ফ্লেমিঙ্গো, গ্রেটার ফ্লেমিঙ্গো, ঝাঁকে ঝাঁকে। এটা দুবাই এরিয়াতেই, কিন্তু দুবাইয়ের আউটস্কার্ট। তো ওখানে আমরা ফ্লেমিঙ্গো দেখার জন্য সারা ওখানে নিয়ে গেছি, কিন্তু ওখানে অনেক অন্য পাখি অনেক আছে। ফ্লেমিঙ্গো দেখলাম প্রচুর, হাঁস ছিল, এই যে সিলগুলো ছিল, ল্যাপুইং ছিল। আমি দু একটা কালার এসছে বডিতে, এরকম দেখে একটা ছবি তুলে নেওয়ার চেষ্টা করেছিলাম। এটা আবার পরে ওই লেকের কাছে আমি বললাম যে ভালো ছবি পেয়েছিলাম, পিঙ্ক কালার পোস্টার, ওটার ছবি। এই যে জায়গাটা, এটা হচ্ছে এরকম ওয়েলের মতো, কূপের মতো করে এই জায়গাগুলোর ভেতরে হচ্ছে ওরা ওয়াটার রিজার্ভ করে। আমি যদি হচ্ছে একটু ওদের ডেভেলপমেন্ট সম্পর্কে বলি, মানে ওরা শুধু বিল্ডিং, হাই রাইজ বিল্ডিংই করেনি, যেটা আমি ছবি তুলতে পারিনি, তো ওদের কোস্ট লাইন ধরে ম্যানগ্রোভ ওরা লাগিয়েছে, লাগিয়ে সেই ম্যানগ্রোভে ফিশ এসেছে, ওয়াইল্ড লাইফ এসেছে, এভরিথিং। প্রত্যেকটা ম্যানগ্রোভে হচ্ছে গিয়ে ওরা টেক কেয়ার করে, একটা গাছ করে করে টেক কেয়ার করে। ম্যানগ্রোভ ছাড়া হচ্ছে এই ডেজার্টেও ওরা এই ধরনের বিভিন্নভাবে, একটা হচ্ছে একেবারে স্যান্ড ডিউন, আরেকটা হচ্ছে কিছু গাছওয়ালা শক্ত মাটি যেখানে, সেই রকম টাইপের ডেজার্ট। আর কিছু আছে রকি সাইডে আমরা যাইনি, তো দুবাই আউটস্কার্টে স্যান্ড ডিউন আর এই সব
হালকা ঘাসওয়ালা আমরা গিয়েছিলাম হ্যাবিটেটটাতে। যাওয়ার পথে একটা ক্যামেলের একটা ফার্ম দেখলাম। এখন তো আর ওই কেউ কাফেলা করে ঘুরে বেড়ায় না, সবাইকে ধরে ধরে এনে ঘর করে বাড়ি ঘর করে দিয়ে ওদের ঘরের মধ্যে বসিয়ে দিয়েছে। এবং প্রত্যেকটা ঘর বাড়ি হচ্ছে একটা এয়ার কন্ডিশন এবং মানে প্রত্যেকটা হচ্ছে কি সেই রকম ফ্যাসিলিটি টেকনোলজি সব কিছু আছে ওখানে। কিন্তু ওরা এখন আর ডেজার্টে থাকে না। যেটা করে ফার্মগুলো কে কে রেখেছে, ফার্মগুলোতে ওই দক্ষিণ এশিয়ার বা সুদান এই ধরনের মানুষজন যারা যায় কাজ করতে ওদের দিয়ে ওগুলো টেক কেয়ার করে, মানে ওখানে থাকে। মূলত হচ্ছে মাংস আর দুধের জন্য। আর কিছু কিছু জায়গায় হচ্ছে সাফারি টুরিস্ট নিয়ে যায় দেখার জন্য, তখন এই ফার্মগুলো ওরা নিয়ে যায়। এই ছবিটা দেখেছি যে উটের বসার স্টাইলটা একদম অন্যরকম, মানে ও যেভাবে বসে আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে। পেছনের পা একটু বাঁকিয়ে সামনের পা অনেকটা বিড়ালের মতো হয়ে গেছে। তো আমার এই পর্যন্তই ছিল, আরো অনেক কিছু মানে অল্প সময় আমি 4 ঘন্টায় যা দেখতে পেরেছি তাই এখানে তুলে ধরেছি। আর একটু সময় থাকার ইচ্ছে ছিল, কিন্তু আসলে অফিসিয়াল ট্যুরও ছিল আর সময় অল্প অল্প ছিল, আমি যতটুকু পেয়েছি। ধন্যবাদ সবাই। কারো যদি কোনো প্রশ্ন থাকে। টুরিস্ট অল্প কিছু জায়গায় আছে, যেমন আমি যত যে 4টা জায়গায় ঘুরেছি তার মধ্যে শুধু আলপুরদাতেই মানুষ যেতে পারে, বাকিগুলোতে যেতে পারে ট্যুর অপারেটরদের সাথে যোগাযোগ করলে ওখানে সাফারি ব্যবস্থা আছে, কন্ট্রোল দেয়। আচ্ছা, ফ্লেমিঙ্গো সম্পর্কে মজার একটা তথ্য বলি, স্যারের কাছ থেকে শোনা। ফ্লেমিঙ্গোটা মাইগ্রেটরি, বেশি দিন হয়নি, কয়েক বছর হলো ওরা আসা শুরু করেছে। ওই যে পানি পেয়েছে, আর ওরা তো উত্তর থেকে দক্ষিণে মাইগ্রেট করে যায়। তো যেহেতু সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে ধরে না যায়, তখন যেখানে যেখানে পানি খাবার পায় সেখানেই নামে ওরা। তো এখানে যেহেতু লেকটা নতুন ক্রিয়েট করেছে 2-3 বছর হলো, এই 2-3 বছর হলেই ফ্লেমিঙ্গো আসে। আর ওই যে বললাম যে খাবার দেয়, ফ্লেমিঙ্গোগুলো তো ইউজুয়ালি শ্যাওলা খায়। ওরা যেটা ওখানে অ্যাডাপ্ট করেছে ওই খাবারটা ওরা খায়, কিন্তু গিলতে পারে না। ওই জন্য ওরা গুরুত্ব দিয়ে পানি দিয়ে এটা স্যার বললেন যে এইরকমভাবে ওরা খাওয়াটা অ্যাডাপ্ট করে নিয়েছে। ওই এখন ওই যে খাবারগুলো দেওয়া হয় ডাব আর পিজনগুলোকে, ওগুলোই খায় বেশিরভাগ। জি জি, ওরা খাবার দেয় তো, সেজন্য ওদের খাবার নিয়ে খাবার দিয়ে পানি দিয়ে পাখি নিয়ে এসছে। আমি এটাই বলছি যে আমাদের দেশে এত প্রাচুর্য, ডাকতে হয় না, এমনিতেই আসে। আর ওরা খাবার পানি দিয়ে সব ফ্যাসিলিটি তৈরি করে সব কিছু নিয়ে এসছে, পাখি থেকে শুরু করে প্রাণী মানুষ। সারা পৃথিবী কিন্তু এখন দুবাইয়ে যায় কাজ করতে, ব্যবসা করতে, প্রোগ্রাম হলে। তো এটা একটা গুড লার্নিং ছিল আমার জন্য, যে একটা মানে মরুভূমির জাতিরা ওরা নিজেরা যদি মানে টাকা তো আছে, কিন্তু সদিচ্ছা না থাকলে কিন্তু এরকমভাবে নেশনটাকে ডেভেলপ করে চেঞ্জ করে নেওয়া সম্ভব না। কনজারভেশন দেখতে গেলে, আমি যেহেতু কনজারভেশন দেখতে গেলে আসলে ওদের এখান থেকে অনেক কিছু শেখার আছে। এটা স্যার ওখানে কিছু বলেনি, কিন্তু আমি যতটুকু জানি যে আসলে গ্রিন এলাকা ওরা যদি রেগুলার পানি দিতে থাকে, সাকসেশনের জায়গাটা কিন্তু আস্তে আস্তে গ্রিন হয়েই যাবে। তো ডেজার্ট আস্তে আস্তে সবুজ হয়ে যাবে। এটা হয়তো 100 বছর 200 বছর বেশ কিছু হয়েছে, বেশ কিছু জায়গা তো প্রথম করে তো সৌদি আরবে আমার আরাফাতের মাঠে জিয়াউর রহমান যে নিম গাছ দিয়েছিল, সেগুলো পাইপ